হত্যা মামলায় পলাতক আসামি হয়ে বিদেশে অবস্থান করছেন সাকিব আল হাসান। দেশে আসলে কি তবে গ্রেপ্তার হবেন, নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিষ্পত্তি হবে সাকিবের মামলাগুলো? প্রচলিত আইন বলছে সবুজ গালিচায় নামার আগে কোর্ট কাচারিতে আইনি লড়াই জিততে হবে টাইগার তারকাকে, তবেই গায়ে জড়াতে পারবেন ফের লাল সবুজের জার্সি। হাসান সজীবের রিপোর্ট। সাকিব কি ফিরবেন? সাকিব কি খেলবেন লাল সবুজের জার্সিতে? 11ই মার্চ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের হোম সিরিজ। বিশ্বসেরা অলরাউন্ডারকে কি মাঠে দেখা যাবে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর পাওয়া যাবে কোথায়? 22 আগস্ট 2024 আদাবর থানায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় 156 জনের নাম উল্লেখ এবং 400 থেকে 500 অজ্ঞাতনামা আসামি করা হয়। হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে সাকিব আল হাসানকেও মামলায় উল্লেখ করা হয়েছে। তবে তখন তো সাকিব ছিলেন কানাডায়। শেখ হাসিনা ওই রুম থেকে বের হয়ে কাউকে ফোন করে নাই ভাই। সম্প্রতি তিনি দেশে ফিরবেন বলে আমরা শুনছি। হ্যাঁ, এটা রাষ্ট্র যে ডিসিশন নেবে এখানে। খেলাটা তো তার পেশা, তার এটা ব্যক্তিগত লাইফ। হ্যাঁ, তার ব্যক্তিগত লাইফে তো আমার হস্তক্ষেপ করার রাইট নেই। তদন্তাধীন মামলাটি আদাবর থানা থেকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। কয়েকজন গ্রেফতারও হয়েছেন, কিন্তু সাকিব আল হাসানের বিষয়ে ডিবি কি বলছে? দেশে আসলে কি গ্রেফতার হবেন তিনি, নাকি দেশের বাইরে থেকে আগাম জামিন নিতে পারবেন? এখন কি তার নামে কোনো ওয়ারেন্ট আছে কিনা বা না, কিছুই নাই? না, এখানে তো অনেক আসামি হয়েছে, অ্যারেস্ট হয়েছে এই মামলায়। ভিভিআইপি, পলিটিক্যাল পারসন সহ জি প্রায় 26 জনের মতো আসামি অ্যারেস্ট আছে। সাকিব আল হাসানের ব্যাপারটা আপনারা কিভাবে কি করছেন, মানে তদন্ত করেছেন কিনা, বা তার নামে যে অভিযোগ সেটা কতটুকু পেয়েছেন, যেহেতু আপনারা অনেকগুলো আসামি ধরেছেন? না, এই তদন্ত চলমান। তদন্ত চলমান। বিজ্ঞ আদালত যদি মনে করে তাকে জামিন দিবে তো আদালত দিতে পারে। কেবল হত্যা মামলাই নয়, সাকিবের নামে রয়েছে দুদক সহ একাধিক মামলা। ইতোমধ্যেই বিসিবি তারকা অলরাউন্ডারের মামলার নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়েছে। কিন্তু কিভাবে হবে নিষ্পত্তি? দেশে ফেরার পথ কি খুলবে সাকিবের জন্য? পুলিশ যদি মনে করে যে তার এখানে ইনভলভমেন্ট হওয়ার কোনো কারণ ছিল না, তিনি দেশে বাইরে ছিলেন, তো সেই ক্ষেত্রে তাকে এই চার্জশিট থেকে যদি না নেয় তাহলে তিনি আর এই মামলায় থাকছেন না। অথবা ইতিমধ্যে অর্ডিন্যান্স দিয়ে ক্রিমিনাল প্রসিডিউর কোড পরিবর্তন হয়েছে, সেখানে অন্তর্বর্তীকালীনভাবেও একটা পুলিশ রিপোর্ট হতে পারে, যেখানে মিথ্যা মামলা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আসামিকে বাদ দিয়ে দিতে পারে। দুদকের মামলা, দুদক একটা স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে তারা তদন্ত করছে, তদন্ত এখনো শেষ হয়নি। এরকম পর্যায়ে দুদক সাধারণত অ্যারেস্ট করে না। আর তৃতীয় মামলা যেটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের একটা চেক ডিজাইনের মামলা, সেই মামলা বেইলেবল অফেন্স। এই মামলায় ওয়ারেন্ট যদি ইস্যু না হয়ে থাকে তাকে অ্যারেস্ট করবে না, তিনি আসবেন, এসে তিনি বেল নিয়ে নেবেন। আগাম জামিনের প্রয়োজন, এটা বেলেবল অফেন্স, এমনি বেল দিয়ে দেয়। তবে শঙ্কার কিছু নাই, তার দেশে ফেরায় দরজা খোলা আছে দুটি। হয় সরাসরি নিজে উপস্থিত থেকে আদালতে গিয়ে মামলাগুলো জামিন নিতে হবে, নতুবা তদন্তে নির্দোষ প্রমাণিত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে মামলা থেকে সাকিবকে অব্যাহতি দিতে পারে। আইনের গতিতে চলবে। যখন মামলাগুলো হয়ে গেছে এবং তিনি যথাসময়ে এখানে আদালতে উপস্থিত হন নাই, সেক্ষেত্রে তিনি পলাতক হিসেবে বা ফিউজিটিভ হিসেবে তিনি গণ্য হচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা করতে পারে সেটা হচ্ছে দেখা, কারণ কোনো আসামিকে আইন বহির্ভূতভাবে খালাস করার কোনো সুযোগ নাই। সুতরাং যেহেতু একটা মামলা হয়েছে, সেই মামলায় তার সম্পৃক্ত থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু যেহেতু এই মামলা যখন হয়, তিনি যে সময়কাল বলছে, তিনি যদি দেশে বাইরে থাকেন তবে সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারেই তো পুলিশ তদন্ত করে থাকে। সেই ক্ষেত্রে যাচাই বাছাই করে যদি দেখা যায় যে তিনি এই মামলায় সম্পৃক্ততা ছিল না, তো তিনি এসে তখন তাকে আর অ্যারেস্ট করবে না। এবং যদি সম্পৃক্ত থাকে তাহলে কিন্তু অন্য ব্যাপার। প্রমাণিত হয় যদি ডাইরেক্টলি এখানে ইনভলভ ছিল এই হত্যা মামলায়, তো সেক্ষেত্রে 302 মামলায় তার যাবজ্জীবন হতে পারে, তার মৃত্যুদণ্ড হতে পারে। ভেরি আনফর্চুনেট, বাংলাদেশকে বিশ্বকাপে না দেখে অমন শব্দই ব্যবহার করলেন মঈন আলী। স্কাই স্পোর্টসের অ্যানালিস্ট হিসেবে আছেন কলম্বোতে। 71 খেলাযোগের রিপোর্টারের সঙ্গে গল্পে বাংলাদেশ নিয়ে অনেক কৌতূহলের কথাই তুললেন। বন্ধু সাকিবের খোঁজও নিলেন বিশ্বকাপ জয়ী সাবেক এই অলরাউন্ডার। কলম্বো থেকে সাইফুল রূপকের রিপোর্ট। মঈন আলী বললেন, আনফরচুনেট, বিশ্বকাপে বাংলাদেশের না থাকাটা সত্যি দুঃখজনক। ইংল্যান্ডের স্কাই স্পোর্টসের অ্যানালিস্ট হিসেবে কলম্বোতে মঈন আলী কাজ করছেন। বৃহস্পতিবার বিকেলে তার কাজ শেষে আমাদের সাথে দেখা এবং বাংলাদেশের সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি অনেক কিছু জিজ্ঞেস করলেন। বাংলাদেশের
ক্রিকেটের অবস্থা, ক্রিকেট দলে না থাকাটা সত্যি হতাশাজনক। আমরা ইন্টারভিউ চেয়েছিলাম, তবে স্কাই স্পোর্টসের সাথে তার চুক্তি থাকায় তিনি এখন এই বিশ্বকাপ চলাকালীন ইন্টারভিউ দিতে পারবেন না। তবে তিনি বলছেন যে বাংলাদেশ তার হৃদয়ে আছে, বাংলাদেশে তিনি অনেকবার গিয়েছেন, অনেক খেলেছেন, সবশেষ বিপিএলও তিনি খেলেছেন এবং অনেক ইন্টারভিউ দিয়েছেন, অনেক কিছু শেয়ার করেছেন। বাংলাদেশের বিশ্বকাপে না থাকা, বাংলাদেশি ক্রিকেটারদের বিশ্বকাপে না দেখতে পারাটা তার জন্য কষ্টের এবং খারাপ লাগার একটা বিষয় আছে, কারণ ইন্টারন্যাশনাল তারকা হওয়ার আগেও বাংলাদেশে তিনি খেলেছেন, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন। সাকিব তামিমের সাথে তার বন্ধুত্ব আছে, অনেক আগে থেকেই বন্ধুত্ব, এবং সাকিবকে সবসময় মঈন আলী অনেক হাই রেট করেন। সাকিব সম্পর্কেও আসলে তার একটা ইস্যু আছে যে আসলে সাকিব কেন দেশে ফিরতে পারছে না, সাকিব কবে ন্যাশনাল টিমে খেলবে, আদৌ আর খেলতে পারবে কিনা। বিশ্বাস করে এই কন্ডিশনে লিটনরা অনেক দুর্দান্ত ক্রিকেট খেলতে পারতো ইন্ডিয়াতে কিংবা শ্রীলঙ্কাতে, যেখানেই বাংলাদেশ খেলতো। অনেক লোয়ার র্যাঙ্কিংয়ের দলগুলো এই বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলছে, অনেক চমক দেখাচ্ছে। জায়ান্ট কিলারের রূপ নিত, রাঘব বোয়ালদের ঘায়েল করার সামর্থ্য এই বাংলাদেশের আছে বা ছিল। ইংল্যান্ড জাতীয় দলের একসময় তুখোর অলরাউন্ডার মঈন আলী নিজ দল নিয়ে, নিজ দেশ নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং স্বপ্নবাজ। বলছেন হ্যারি ব্রুকরা যেভাবে বিশ্বকাপ মাতাচ্ছে, তারা ট্রফির স্বপ্নটাই দেখছে। সুপার 8-এ ব্যাক টু ব্যাক 2 ম্যাচ জয়, শ্রীলঙ্কাকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে এবং 2 এশিয়ান দলের বিপক্ষেই শ্রীলঙ্কান কন্ডিশনে একদম ডমিনেটিং পারফরমেন্স করেছে। মঈন আলী বলছেন যে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ সময় জ্বলে উঠেছে। 2022-এ ইংল্যান্ড টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল অস্ট্রেলিয়াতে। মঈন আলী বিশ্বাস করেন শ্রীলঙ্কা, ইন্ডিয়াতে যেই এবারের টি-20 বিশ্বকাপ, এখানেও ট্রফি জয়ের জন্য ইংল্যান্ড ছুটবে। গ্যালারিতে বর্ণবাদের বিরুদ্ধে বার্তা আর মাঠে ভিনিসিয়াস জুনিয়রের বজ্রগতি, বিতর্ককে পেছনে ফেলে গোল করে রিয়াল মাদ্রিদকে তুললেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-তে। 2-1 জয়ে 2 লেগ মিলিয়ে 3-1 ব্যবধানে বেনফিকাকে বিদায় জানালো লস ব্লাঙ্কোরা। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের নূর। বার্নাবুর আলোয় প্রতিবাদের ব্যানার, আর সেই আলোতেই জয়ের সিলমোহর। গ্যালারিতে নিঃশব্দ প্রত্যাশা, ভিনিসিয়াস কিভাবে জবাব দেবেন। বিতর্কের ঝড়ের পর ব্রাজিলিয়ান তারকার দিকে ছিল সবার চোখ। ম্যাচের আগে গ্যালারিতে স্প্যানিশ ভাষায় ভেসে উঠল নো টু রেসিজম। প্রথম লেগে গোল করার পর বেনফিকার প্রেস্টিয়ানির কাছ থেকে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছিলেন ভিনিসিয়াস। সেই প্রেস্টিয়ানি এক ম্যাচের নিষেধাজ্ঞায় বাইরে। সমর্থনের সেই বার্তা বুকে নিয়েই মাঠে নামলেন ভিনি। কিন্তু শুরুটা ছিল চমকে ভরা। 14 মিনিটে রাফা সিলভার গোলে স্তব্ধ হয়ে যায় বার্নাবু। থিবো কর্তোয়া আত্মঘাতী গোল ঠেকালেও ফিরতি বলে জাল খুঁজে নেন সিলভা। মুহূর্তেই জমে ওঠে টাই। একদম গা ছমছম, কি হয়, কখনো বা মজা, কখনো বা ভয় মুহূর্ত। তবে ছাদ বন্ধ দুর্গের নীরবতা ভেঙে রিয়ালের জবাব আসে মাত্র 2 মিনিটের মধ্যেই। বক্সের বাইরে থেকে চুয়ামেনির বাঁকানো শট, চ্যাম্পিয়ন্স লিগে তার প্রথম গোল, আর স্কোর লাইন 1-1। 2 লেগ মিলিয়ে আবার এগিয়ে যায় আরবেলোয়ার দল। কিলিয়ান এমবাপ্পে ছিলেন না ইনজুরিতে। আক্রমণে তাই কিছুটা ছন্দহীন রিয়াল, বরং বেনফিকায় দ্বিতীয় গোলের খোঁজে মরিয়া। 59 মিনিটে রাফা সিলভার শট কর্তোয়ার ক্রসবারে লেগে ফিরে যায়। 68 মিনিটে পাভলিদিসের নিশ্চিত গোল ঠেকাতে শেষ মুহূর্তে রুডিগার কারেরাসের অবিশ্বাস্য ব্লক, যেন ক্লাইম্যাক্সের ঠিক আগে থ্রিলার সিনেমার ইন্টারভাল তখন। আর তারপরই ইন্টারভাল শেষে নায়কের চরিত্রে হাজির দ্য গিয়ার শিফটার ভিনিসিয়াস। 79 মিনিটে দ্রুতগতির আক্রমণ থেকে বাম পায়ে নিখুঁত ফিনিশ, গোলরক্ষককে পরাস্ত করে জয়ের সিলমোহর। সাম্প্রতিক 5 ম্যাচে এটি তার 6ষ্ঠ গোল। বিতর্কের জবাব দিলেন পারফরমেন্সে সেই চেনা ভঙ্গিতে। কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে দ্য রিভেঞ্জ ডান্স।